আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শুদ্ধ বাংলা চর্চা কোর্সের আজকের এই দশম পাঠে আপনাদের সকলকে স্বাগতম জানাই। নবম পাঠে আমরা জানিয়েছিলাম যে সালাফি বর্ণ পরিচয় আমাদের শেষ হয়ে গেল। আর এই বই পড়তে গিয়ে আমরা একাধিক শব্দ এমন দেখেছি যেখানে ব্যতিক্রম কিছু উচ্চারণ হয়েছে। যেমন বলেছিলাম বল, বল হওয়া উচিত, ডয় বিন্দু পড় হওয়া উচিত, কিন্তু বলও কেন হচ্ছে, পড়ও কেন হচ্ছে। ম দন্ত ন মন হওয়া উচিত, কিন্তু মন কেন হয়ে যাচ্ছে। ওয়া ধর হওয়া উচিত, কিন্তু ধর কেন হয়ে যাচ্ছে। দন্ত ন ফল ন ফল হওয়া উচিত, কিন্তু ফল কেন হয়ে যাচ্ছে। তো সেই পর্বে আমরা বলেছিলাম যে ব্যতিক্রম যে উচ্চারণগুলো হচ্ছে এর কারণ, গ্রামাটিক্যাল যে কারণ আছে সেগুলো আমরা দশম পাঠে আমরা আলোচনা করব। তো সেই দশম পাঠে আমরা অবস্থান করছি। ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে একটু ধারণা পাওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম বলো কেন পড়ছি আর পড়ো কেন পড়ছি এ বিষয়ে একটু আলোচনা করি। কথা হচ্ছে এই যে বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে। আর এটা স্বাভাবিক কথা যে বিভিন্ন ভাষার উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে। সংস্কৃত ভাষায় যে উচ্চারণ হবে সে উচ্চারণ বাংলাতে একটু ভিন্ন হবে, এটা স্বাভাবিক। অনেকের ধারণা বা অনেকের মন্তব্য যে ল আসলে লয়ের পরে সংস্কৃত ভাষায় ছিল বিসর্গ, কিন্তু বাংলা ভাষায় যেহেতু বিসর্গের উচ্চারণ আসছে না, তো এটা লিখে কোনো লাভ হবে না, এই বলে এই যুক্তি দেখিয়ে বিসর্গটাকে মুছে দিয়েছে। বিসর্গের যেহেতু উচ্চারণ আসছে না, লিখলেও তো না লেখাই ভালো, এই হিসাবে সেটাকে মুছে দেওয়া হয়েছে। কেউ এটা বলছেন। যেমন আমরা পড়েছি পুনো, আসলে লেখা আছে পয়ে রস্য ওকার দন্ত নয়ে বিসর্গ আসে, দন্ত ন বিসর্গ আসে, তো পড়ছি আমরা কি পুনো। তো সেখানে হয়তো মুছে দেওয়া হয়নি, পরবর্তীতে হতে পারে যে অন্য কেউ আসবে এই যুক্তি দেখিয়ে যে উচ্চারণে যেহেতু আসছে না সেটাকে মুছে দেওয়া হোক, হতে পারে মুছে দেওয়া হবে। এভাবেই বাংলার অনেক নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে বাংলা একাডেমি দ্বারা। তো এটা একটা যুক্তি যে আসলে ছিল বল ছিল আসলে, দিয়ে কি করা হয়েছে যে বিসর্গের উচ্চারণ যেহেতু আসছে না এই জন্য সেটাকে মুছে দেওয়া হয়েছে। দ্বিতীয় মত হচ্ছে যে এই যে ল আছে, এখানে যদি আমরা হস চিহ্ন, লয়ের নিচে হস চিহ্ন বা হল চিহ্ন যদি আমরা না দিই, তাহলে লয়ে যুক্ত হয়ে আসে, ল প্লাস অ। তো বাংলা ভাষায় এর উচ্চারণ দুই ভাবে হয়। এক সংবৃত, মানে ওটা ও এর মতো হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে বিবৃত, মানে এর উচ্চারণ ওয়াই থাকবে। তো এখানে বলছেন যে লয়ে যুক্ত আছে আর এর উচ্চারণ হবে সংবৃত, মানে ওয়াটা ও এর মতো হয়ে যাবে, দিয়ে হবে বলো, মনে হবে যে ল লয় ওকার আছে, কি হবে বলো। এটাকে বলছেন যে এতে হস চিহ্ন নেই, হল চিহ্ন নেই, মানে লটা হলন্ত নয়, এই জন্য এতে ওয়া মিশ্রিত হয়ে আসে আর এর উচ্চারণ সংবৃত করা যায়, মানে ও এর মতো করা যায়, সে হিসেবে বলো ঠিক আছে। এক লিখে দুই ধরনের উচ্চারণ, ঠিক আছে। দ্বিতীয় মত গেল। তৃতীয় মত হচ্ছে, আর এটা আধুনিক মত, যে নতুন বাংলা সংস্করণ অনুযায়ী এখন যদি আমরা কাউকে বলতে চাই বলো, তাহলে শুধু ল না দিয়ে সেখানে আমরা ওকার যুক্ত করব, যে বলবো ব লয় ওকার, লিখে বলবো বলো, হ্যাঁ, মানে ওকার যুক্ত করব। ডয় বিন্দু ওকার যুক্ত করবো দিয়ে পড়ো বলবো। যদি আমরা পড়ো বলতে চাই, বলো বলতে চাই, তাহলে এখন আমাদের কি করতে হবে, সেখানে ওকার যুক্ত করতে হবে, মানে যেটা উচ্চারণ করছি সেটাই লিখবো, এক কথায়। তো আশা করছি এ বিষয়ে একটু ধারণা দিতে পেরেছি, কারণগুলো কি উল্লেখ করা হয় বা হয়ে থাকে সেগুলো একটু বোঝাতে আমি পেরেছি, সক্ষম হয়েছি। এবার আসি এই যে এই ম দন্ত না মন হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে মন, ধর ধর হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে অধর, দন্ত ন ফল হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে নফল। ওইরকমই ফরজ সবক। তো কেন এরকম ব্যতিক্রম কেন? তো এর উত্তর হচ্ছে এই, যেমনটা আমি পূর্বে বললাম যে স্বরধ্বনির উচ্চারণ দুই ভাবে হয়। একটাকে বলা হয় বিবৃত, মানে কোনো স্বরধ্বনিকে উচ্চারণ করব তো মুখটা বেশি খোলা থাকবে। যেমন এই রব দেখছেন, রবে যে রয় অযুক্ত অবশ্যই আছে, যেহেতু এখানে হল চিহ্ন নেই, তাহলে রব বললাম তো মুখটা খুলে যাচ্ছে, এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ। কি
মুখটা খোলা থাকবে, এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ। আর এই যে মন দেখছেন প্রথম ম দন্ত না মন দেখছেন প্রথম লাইনে, তো এখানে যে ময়ের উচ্চারণ সেটা হবে মন, মানে এটা হচ্ছে সংবৃত উচ্চারণ, মুখটা বেশি খুলবে না, মন, মুখটা চাপাই থাকবে। তো এখানেও ওয়াধর হবে না, ওয়াধর হবে, ধয়ের উচ্চারণ সংবৃত হবে, ফয়ের উচ্চারণ নফ হলে সংবৃত হবে, ফ র অন্তস্থ জ যে ফরজ আছে, রয়ের উচ্চারণ এখানে কি হবে, সংবৃত হবে, মানে মনে হবে যে ধয়ে ওকার আসে, ফয়ে ওকার আসে, আর রয়ে ওকার আসে, এরকমই বাকি যত আসে। তো যে ও আসে এর উচ্চারণ কোনো জায়গাতে সংবৃত হবে আর কোনো জায়গাতে বিবৃত হবে, তবে এটা এমন নয় যে যে যার মতো করে করবে, ইচ্ছা হলো তো সংবৃত করলাম, ইচ্ছা হলো তো বিবৃত করলাম, এমনটি না, বরং এরও পেছনে নিয়ম নীতি আসে, গ্রামার আসে, সেগুলো পরে বলছি। আর হ্যাঁ, শুধু যে ওয়াই হয় স্বরধ্বনিতে এমনটি না, এতেও হতে পারে। যেমন আমরা লিখলাম এ ক, এখন আপনাকে বলা হলো যে এর উচ্চারণ হবে বিবৃত, মানে আপনাকে বুঝে নিতে হবে যে এক পড়তে হবে, এ ক এক, বিবৃত বলা হয়েছে, মানে মুখটা বেশি খোলা থাকবে, তো এখানে একের উচ্চারণ হচ্ছে বিবৃত। ঠিক আছে, কেউ লিখলো এম এম, তারপরে বলে দিল যে এখানে এর উচ্চারণ সংবৃত হবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এম পড়া চলবে না, এম পড়লে মুখটা বেশি খুলে যাচ্ছে, বিবৃত হয়ে যাচ্ছে, আমাকে বলা হয়েছে সংবৃত উচ্চারণ করতে হবে, তাহলে এম পড়তে হবে, একের মতো নয়, এম পড়তে হবে, এ নয়। তো আশা করছি বুঝতে পেরেছি। তো যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে মুখ বেশি খোলা হয়ে যায় তাকে বলা হয় বিবৃত উচ্চারণ, আর যেই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে মুখ বেশি খোলা হয় না, চাপা থাকে, সেটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। হ্যাঁ, এবার যেটা বলছিলাম আমি, যে কোথায় সংবৃত উচ্চারণ করব আর কোথায় বিবৃত উচ্চারণ করব, কিভাবে জানবো? তো এই বিষয়ে কথা হচ্ছে যে এর নিয়ম নীতি অবশ্যই আছে, যে কোন বর্ণের পরে কোন বর্ণ এলে আপনার বিবৃত হবে, কোন বর্ণের পরে কোন বর্ণ এলে সংবৃত উচ্চারণ হবে, এর একটা লম্বা লিস্ট আছে। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এই যে লম্বা লিস্ট মানুষের মুখস্থ নাও থাকতে পারে, থাকবে না, এটা স্বাভাবিক। তো এটাকে আয়ত্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে যারা বড় বড় ভাষাবিদ রয়েছেন তাদের বক্তব্য শুনতে হবে, এবং তারা কিভাবে উচ্চারণ করছেন একটু ধ্যান দিলে আমরা সেগুলো আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর উচ্চারণ বিধি নামে একটা চ্যাপ্টার আছে, সেটা যদি আমরা ভালোভাবে পড়ে নিই একবার, তাহলে এই বিষয়ে আমাদের অনেক ধারণা চলে আসবে। ঠিক আছে, এক কথায় বাংলার সাথে যত আমরা জড়িত থাকব, যত ভালো ভালো ভাষাবিদদের আমরা বক্তব্য শ্রবণ করব, তারা কিভাবে উচ্চারণ করছেন আমরা ধ্যান দিয়ে সেদিকে মনোযোগ মানে শুনবো মনোযোগ সহকারে, তখনই আমাদের এই জিনিসগুলো উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে, এই জিনিসগুলোর উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। আর মনে রাখবেন যে আপনার উচ্চারণেই আপনাকে আপনার পরিচয় বহন করবে। আপনি জনসম্মুখে বক্তব্য রাখছেন, এবার উচ্চারণ যদি এমন হয় যে আপনি যেভাবে লেখা আছে সেভাবে করছেন, কিন্তু উচ্চারণ যে একটা বিধি আছে সেটা আপনি ফলো করছেন না, তাহলে কিন্তু আপনি বাংলা বলবেন, আর সামনের যারা জ্ঞানী ব্যক্তি, যারা বাংলা ভাষা বুঝে, তারা হয়তো আপনার মজা নেবে, বা হয়তো তারা বলবে, ভাববে যে বাংলা ভাষা সেরকম জানে না। তো এরকম যেন না হয় এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আসি আমরা সকলেই বাংলা ভাষা ভালোভাবে শিখি, জানি, এবং এই বাংলা ভাষায় আমরা দক্ষতা অর্জন করি। আজকে এখান থেকে শেষ। আশা করছি বিষয়টা কেন এরকম হচ্ছে একটু হলেও ধারণা দিতে পেরেছি। আমি খুব বেশি গভীরে গিয়ে আলোচনা করছি না, কারণ এটা আমি উচিত মনে করছি। ইনশাআল্লাহ যেমন যেমন আমরা উপরে উঠবো তেমন তেমন আমরা কিছু কিছু বিষয় গ্রামের আলোচনা করতে থাকবো। তো ইনশাআল্লাহ এখানে শেষ হলো 10ম পাঠ। আগামী পাঠে আমরা শুরু করব সালাফি বর্ণ পরিচয়ের যে দ্বিতীয় ভাগ সেটি। আশা করছি আপনারা সকলেই পাশে থাকবেন। এখানে শেষ করি। আল্লাহ আমাদের সকলকে এই বাংলা ভাষায় দক্ষতা অর্জন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।